1966 সালের 23শে জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তখন প্রায় 90,000 দর্শকের গর্জন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই ফুটবল পরাশক্তি, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে উত্তেজনা, ধাক্কাধাক্কি, ফাউল, প্রতিবাদ। প্রতি মিনিটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছিল। হঠাৎ প্রথমার্ধের মাঝামাঝি সময়ে খেলা থামিয়ে দিলেন জার্মান রেফারি রুডলফ ক্রাইকলাইন। তিনি আঙুল তুলে আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাত্তিনকে মাঠের বাইরে চলে যেতে বললেন, কিন্তু রাত্তিন দাঁড়িয়ে রইলেন। তিনি মাঠ ছাড়লেন না, কারণ রেফারি জার্মান ভাষায় কথা বলছেন আর রাত্তিন বলছেন স্প্যানিশে। রেফারি তার কথা বুঝতেই পারছেন না, আর রাত্তিনও বুঝতে পারছেন না ঠিক কোন অপরাধে তাকে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বহিষ্কার করা হলো। তিনি একজন অনুবাদক চাইলেন, তিনি এটির ব্যাখ্যা চাইলেন, কিন্তু কোনো ব্যাখ্যা এলো না। ওয়েম্বলির হাজার হাজার ইংলিশ দর্শক চিৎকার করছে। রেফারি তাকে বেরিয়ে যেতে বলছেন, খেলা বন্ধ রয়েছে। অথচ আর্জেন্টাইন অধিনায়ক মাঠের মাঝখানে স্থির দাঁড়িয়ে আছেন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, প্রায় 10 মিনিট ধরে চলল এই অচল অবস্থা। শেষ পর্যন্ত ফিফার কর্মকর্তাদের সহায়তায় তাকে মাঠ থেকে বের করে দেওয়া হলো। কিন্তু যাওয়ার সময় রাত্তিন এমন একটি প্রতিবাদ করে গেলেন যা শুধু সেই ম্যাচ নয়, বদলে দিয়েছিল ফুটবলের নিয়মকেও। আজকের গল্প সে আর্জেন্টাইন অধিনায়কের, আন্তোনিও রাত্তিন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বোকা জুনিয়র্সের সমর্থক। পরে সেই ক্লাবের যুবদলেই তিনি সুযোগ করে নেন এবং 1956 সালে পেশাদার ফুটবলে প্রথম অভিষেক হয়। মজার ব্যাপার হলো, তার প্রথম ম্যাচটিই ছিল বোকা জুনিয়র্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের সাথে। সেদিন তাকে নামানো হয় একজন বদলি প্লেয়ার হিসেবে, আর বোকাও ম্যাচটি জিতে গিয়েছিল 2-1 ব্যবধানে। আর সেদিনই রাত্তিনের পারফরমেন্স সবার নজর কেড়েছিল। আর এরপরই ধীরে ধীরে তিনি বোকা জুনিয়র্সের মাঝমাঠের প্রধান শক্তিতে পরিণত হন। সে সময় আর্জেন্টাইন রক্ষণাত্মক মিডফিল্ডকে প্রায় বলা হতো নাম্বার 5। এই পজিশনে রাত্তিন ছিলেন শারীরিকভাবে শক্তিশালী, সাহসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন। তিনি খুব বেশি গোল করতেন না। তার কাজ ছিল প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখা এবং দলের অন্য খেলোয়াড়দেরকে সংগঠিত করা। নিজের পুরো ক্লাব ক্যারিয়ারটা তিনি বোকা জুনিয়র্সেই কাটিয়ে দিয়েছেন, 1956 থেকে 1970 সাল পর্যন্ত। আর আর্জেন্টিনার জাতীয় দলে খেলেছেন 1962 ও 1966 বিশ্বকাপ। 1966 সালে তিনিই ছিলেন দলের অধিনায়ক। 1966 সালের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। আর্জেন্টিনা গ্রুপ পর্বে স্পেন এবং সুইজারল্যান্ডকে হারিয়ে জার্মানির সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠে। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডও নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ 8-এ পৌঁছায়। কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে। এই খবর প্রকাশ হওয়ার পরপরই ম্যাচটি ঘিরে তৈরি হয় প্রবল উত্তেজনা। তখনও অবশ্য আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবলের এই দ্বৈরথ আজকের মতো বিখ্যাত ছিল না। 1986 সালে হ্যান্ড অফ গড তখনও ঘটেনি। ফকল্যান্ড যুদ্ধ তখনও ভবিষ্যতের ঘটনা। কিন্তু দুই দেশের মধ্যে রাজনৈতিক ও ঐতিহাসিক দ্বৈরথ আগে থেকেই ছিল। আর মাঠে দুই দলের ফুটবল দর্শনও ছিল সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ড ফুটবল ছিল শারীরিক শক্তি, শৃঙ্খলা ও সরাসরি আক্রমণ নির্ভর। অন্যদিকে আর্জেন্টাইনরা খেলতেন ছন্দময় ফুটবল। সব মিলিয়ে শুরু হওয়ার আগেই ম্যাচটি যেন একটি বিস্ফোরণের অপেক্ষায় ছিল। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা দেয় তুমুল উত্তেজনা। রেফারি ছিলেন পশ্চিম জার্মানির রুডলফ ক্রাইকলাইন। তিনি স্প্যানিশ জানতেন না। আর্জেন্টিনার অধিকাংশ খেলোয়াড় আবার জার্মান বা ইংরেজি বুঝতেন না। সে সময় রেফারিরা পকেটে কোনো হলুদ বা লাল কার্ড রাখতেন না। কোনো খেলোয়াড়কে সতর্ক করা হলে রেফারিরা মৌখিকভাবে সেটি জানাতেন। আন্তর্জাতিক ম্যাচে ভাষা আলাদা হলে এই ব্যবস্থা যে কতটা ভঙ্গুর, ওয়েম্বলির সেই ম্যাচ সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। প্রথমার্ধের প্রায় 35 মিনিটের সময় রাত্তিন রেফারির কাছে গিয়ে প্রতিবাদ করেন। রেফারি ক্রাইকলাইনের দাবি ছিল রাত্তিন বারবার তার সিদ্ধান্তকে
চ্যালেঞ্জ জানাচ্ছিলেন এবং তার আচরণ ছিল অসম্মানজনক। অন্যদিকে রাত্তিনের বক্তব্য ছিল তিনি শুধু আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে একজন অনুবাদক চেয়েছিলেন, যাতে রেফারির সিদ্ধান্ত বুঝতে পারেন। হঠাৎ ক্রাইটলাইন তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। রাত্তিন বিস্মিত হয়ে যান। তিনি বুঝতে পারছিলেন যে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কেন বহিষ্কার করা হলো সে ব্যাখ্যাটি তিনি বুঝতে পারছিলেন না। তিনি নিজের আর্মব্যান্ড দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি দলের নেতা এবং রেফারির সঙ্গে কথা বলার অধিকার তার আছে, কিন্তু ক্রাইটলাইন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। রাত্তিন মাঠ ছাড়তে অস্বীকার করলে পুরো ম্যাচ থেমে যায়। আর্জেন্টাইন খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরলেন। ইংল্যান্ডের খেলোয়াড়রাও অপেক্ষা করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন ইংলিশ রেফারি এবং ফিফার কর্মকর্তা কেন অ্যাস্টন। তিনি রাত্তিনকে বোঝানোর চেষ্টা করেন যে তাকে মাঠ ছাড়তেই হবে। দীর্ঘ আলোচনার পর রাত্তিন ধীরে ধীরে সাইড লাইনের দিকে হাঁটতে শুরু করেন, কিন্তু তার প্রতিবাদ তখনও শেষ হয়নি। মাঠের পাশে রানির জন্য নির্ধারিত একটি লাল গালিচা ছিল। কিছু প্রতিবেদনে বলা হয় মাঠ ছাড়ার সময় রাত্তিন সেখানে বসে পড়েছিলেন অথবা কিছু সময় দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি ইংল্যান্ডের পতাকার নকশাযুক্ত কর্নার ফ্ল্যাগ ধরে টান দিয়েছিলেন। ইংলিশ দর্শকরা তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে কর্মকর্তারা তাকে ড্রেসিং রুমের দিকে নিয়ে যান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা তখন 10 জনের দল, আর তাদের অধিনায়ক মাঠের বাহিরে। রাত্তিনের বহিষ্কারের পরও আর্জেন্টিনা দীর্ঘ সময় ইংল্যান্ডকে আটকে রেখেছিল, কিন্তু ম্যাচের 78 মিনিটে ইংল্যান্ডের মার্টিন পিটার্সের ক্রস থেকে হেডে গোল করে বসেন জিও ফার্স, আর সেই একমাত্র গোলেই ইংল্যান্ড ম্যাচটি জেতে 1-0 ব্যবধানে। পরবর্তীতে ইংল্যান্ড পর্তুগালকে হারিয়ে ফাইনালে ওঠে এবং জার্মানিকে পরাজিত করে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপটি জেতে। কিন্তু আর্জেন্টাইনদের জন্য কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটি শুধু একটি পরাজয় ছিল না। তাদের বিশ্বাস ছিল স্বাগতিক ইংল্যান্ডের পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। আর্জেন্টাইন অধিনায়ক রাত্তিনকে তখন অপরাধী হিসেবে নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন বীর হিসেবে দেখা হলো। অন্যদিকে ইংলিশ সংবাদ মাধ্যমের বড় একটি অংশ আর্জেন্টিনার খেলোয়াড়কে অত্যন্ত আক্রমণাত্মক এবং আনস্পোর্টসম্যান লাইক হিসেবে উপস্থাপন করে। ম্যাচ শেষে ইংল্যান্ডের ম্যানেজার আলফ রামসে আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে নিয়ে অপমানজনক কথা বলেন। ফলে একটি ম্যাচ থেকে শুরু হয় এমন এক শত্রুতা যা পরবর্তী কয়েক দশকে ফুটবলের সবচেয়ে বিখ্যাত দ্বৈরথগুলোর একটিতে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, আন্তোনিও রাত্তিনের এই ঘটনার সঙ্গে হলুদ এবং লাল কার্ডের সম্পর্ক কি? রাত্তিনের এই ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন কেন অ্যাস্টন। তিনি আগে নিজেও একজন রেফারি ছিলেন এবং সে সময় ফিফার রেফারি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। ম্যাচের বিশৃঙ্খলা তাকে একটি বড় সমস্যা নিয়ে ভাবতে বাধ্য করে। একটি আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় এবং রেফারি যদি একই ভাষায় কথা না বলেন, তাহলে রেফারি কিভাবে সবার কাছে নিজের সিদ্ধান্ত পরিষ্কার করবেন? শুধু রাত্তিনের ঘটনা না, সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় ম্যাচ চলাকালে বুঝতেই পারেনি যে রেফারি তাদেরকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছেন। অর্থাৎ সমস্যাটি একটি দল বা একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেন অ্যাস্টনের নিজের বর্ণনা অনুযায়ী একদিন গাড়ি চালানোর সময় তিনি ট্রাফিক সিগন্যালের সামনে দাঁড়িয়েছিলেন। তখন তার মাথায় একটি সহজ ধারণা আসে, হলুদ মানে সতর্ক হও, লাল মানে থেমে যাও। ট্রাফিক লাইটের এই দুই রং পৃথিবীর প্রায় সব দেশের মানুষই বুঝতে পারে। ফুটবলেও যদি একই সংকেত ব্যবহার করা হয় তাহলে তো ভাষার প্রয়োজনই হবে না। রেফারি হলুদ কার্ড দেখালে খেলোয়াড় বুঝবে তাকে সতর্ক করা হচ্ছে, আর লাল কার্ড দেখলে বুঝবে তার খেলা শেষ, তাকে মাঠ ছাড়তে হবে। এই ধারণা পরবর্তী সময়ে ফিফা গ্রহণ করে। 1970 সালের মেক্সিকো বিশ্বকাপেই প্রথম হলুদ এবং লাল কার্ডের ব্যবহার করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, রাত্তিন কি সত্যি অন্যায় সিদ্ধান্তের শিকার হয়েছিলেন, নাকি তিনি রেফারির প্রতি এমন কোনো আচরণ করেছিলেন যার জন্য বহিষ্কার হওয়াটা স্বাভাবিকই ছিল? রেফারি ক্রাইটলাইন পরবর্তীতে দাবি করেছিলেন রাত্তিনের মুখের অভিব্যক্তি ও আচরণ ছিল অত্যন্ত অপমানজনক, কিন্তু তিনি স্প্যানিশ ভাষা জানতেন না। ফলে রাত্তিন ঠিক কি বলেছিলেন তা তিনি সরাসরি বুঝতে পারেননি। কিন্তু রাত্তিন আবার সারাটা জীবন বলে গেছেন তিনি কোনো অপমান করেননি। তিনি শুধু একজন অনুবাদক চেয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন তার বহিষ্কারের কারণটি।
কিন্তু সমস্যা হলো সে সময় আজকের মতো এত মাইক্রোফোন ছিল না, ছিল না কোনো উন্নত ক্যামেরা। তাই ঠিক কি কথাবার্তা হয়েছে তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো আমাদের হাতে নেই। সম্ভবত রাতেন ছিলেন উত্তেজিত এবং বারবার প্রতিবাদ করছিলেন। আবার এটাও সম্ভব রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রয়োজনের তুলনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একটি বিষয় প্রায় নিশ্চিত, পরিষ্কার যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। আর সেই অভাবেই একটি সাধারণ রেফারিং সিদ্ধান্তই পরিণত হয়েছিল বিশ্বকাপের অন্যতম বড় কেলেঙ্কারিতে। আজ আমরা লাল কার্ড দেখলেই বুঝতে পারি একজন খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে, হলুদ কার্ড দেখলে বুঝি এটি শেষ সতর্কবার্তা। কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, কোনো ভাষার প্রয়োজন হয় না, একটি রঙই সব কথা বলে দেয়। আর পরবর্তীতে ফুটবল ছাড়াও আরও অনেক খেলাতে এই ব্যবস্থা প্রচলিত হয়। কিন্তু এই সহজ ব্যবস্থার পেছনে ছিল ওয়েম্বলির সেই 10 মিনিটের বিশৃঙ্খলা। ছিলেন একজন জার্মান রেফারি যিনি স্প্যানিশ বুঝতেন না, ছিলেন একজন আর্জেন্টাইন অধিনায়ক যিনি নিজের বহিষ্কারের কারণ জানতে চেয়েছিলেন, আর ছিলেন এক অ্যাস্টন যিনি একটি ট্রাফিক লাইটের দিকে তাকিয়ে ফুটবলের সবচেয়ে পরিচিত সংকেতগুলোর ধারণা পেয়েছিলেন। 1966 সালের ঘটনার পরও রাতিন ফুটবল খেলা চালিয়ে যান। 1966 সালের ঘটনার পরও রাতিন ফুটবল খেলা চালিয়ে যান। তিনি 1970 সাল পর্যন্ত বোকা জুনিয়র্সেই ছিলেন এবং নিজের পুরো ক্লাব ক্যারিয়ার এই একই দলের হয়ে খেলে যান। বোকা জুনিয়র্সের জার্সিতে তিনি শত শত ম্যাচ খেলেন আর জেতেন একাধিক ঘরোয়া শিরোপা। অবসরের পর তিনি কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আর পরবর্তীতে তিনি আর্জেন্টিনার রাজনীতিতেও প্রবেশ করেন এবং দেশটির জাতীয় কংগ্রেসেও নির্বাচিত হন। তবে পৃথিবীর অধিকাংশ ফুটবল সমর্থকের কাছে তার নাম বললেই একটি ছবি মনে আসে। আকাশি সাদা জার্সি পরে লম্বা এক অধিনায়ক ওয়েম্বলির মাঠে ঠায় দাঁড়িয়ে আছেন। রেফারি তাকে চলে যেতে বলছেন, কিন্তু তিনি অনড়। রাতিন 2026 সালের জুলাইয়ে 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বোকা জুনিয়র্স এবং আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে তিনি একজন কিংবদন্তি হিসেবে থেকে গেলেন। আন্তোনিও রাতিন এই ম্যাচে জয়ীদের দলে ছিল না, তার দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। রেফারির সিদ্ধান্তও বদলাতে পারেননি তিনি, তবু তার সেই প্রতিবাদ ব্যর্থ ছিল না। কারণ ওয়েম্বলিতে তিনি যে প্রশ্নটি তুলেছিলেন, আমি কিভাবে বুঝবো আমার অপরাধ কি, তার উত্তর খুঁজতে গিয়ে ফুটবল পেয়েছিল একটি সর্বজনীন ভাষা, এমন একটি ভাষা যার কোনো শব্দ নেই, শুধু দুটি রং আছে, হলুদ সতর্কতার জন্য আর লাল শেষ নির্দেশ দেওয়ার জন্য। একজন খেলোয়াড় মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান, আর সেই অস্বীকৃতি একদিন বদলে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। আপনার মতে রাতিনের বহিষ্কারের সিদ্ধান্তটি কি সঠিক ছিল, নাকি ভাষাগত বিভ্রান্তির কারণে একজন অধিনায়কের প্রতি অন্যায় করা হয়েছিল? আপনার মতামত কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও অজানা ও অবিশ্বাস্য গল্প জানতে কালচিহ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।